বাড়ি থেকেই শুরু করলাম ভিডিওটা। চলো ঘুরে আসি তাহলে। আজকের গন্তব্যের সঙ্গী ছিল বাস। তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো, বিভিন্ন পদ্ধতি আছে। আমরা বাসে পৌঁছে গিয়েছিলাম বেশ ভোর ভোর। তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসতে পারো কাকদ্বীপ, তারপর সেখান থেকে ভেসেল ধরে চলে যাবে কচুবেড়িয়া ঘাট। কাকদ্বীপ নেমে তোমাদের লট নাম্বার 8-এ চলে আসতে হবে, ওখান থেকেই ভেসেল ধরতে হবে। এখানে ভেসেলের টাইমিংটা চেঞ্জ হয়, কারণ জোয়ার ভাটার উপর ডিপেন্ড করেই এখানে ভেসেল চলাচল করে। আমরা বেশ ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম, আর চারিদিক তখন কুয়াশা বেষ্টিত। পাখির জন্য অবশ্য খাবারও কিনেছিলাম, কিন্তু পাখির দেখা মেলেনি। চারিদিকেই শুধু কুয়াশা আর কুয়াশা। আমি তোমাদের খুব কম খরচেই ঘুরে দেখাবো গঙ্গাসাগর, আর সমস্ত ডিটেলস প্রাইস ভিডিওর শেষে জানিয়ে দেব। আর গঙ্গাসাগর মানেই হয়তো ভাবে শুধুই কপিলমুনির আশ্রম আর সাগরে স্নান। আমি কিন্তু তোমাদের সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখাবো খুবই কম বাজেটের মধ্যে। পরে সব কিছু ডিটেলস জানিয়ে দিচ্ছি, ততক্ষণ ভিডিওটা এনজয় করতে থাকো। এখন চারিদিকে শুধুই কুয়াশা, দূর দূর কিছুই দেখা যাচ্ছে না। আর দেখলাম একটা ভেসেল যাচ্ছে পুরো লরি বোঝাই করে। এখানের জীবনটা অনেক কঠিন। গঙ্গাসাগর আসলে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট দ্বীপ, যেটা চারিদিক দিয়েই জল বেষ্টিত। কিন্তু সময়ের সাথে সাথে এই দ্বীপের আয়তন কমে আসছে, কারণ ধস নেমে নদী গর্ভে চলে যাচ্ছে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম কচুবেড়িয়ার ঘাটে। নামার সময় তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, সবাই সাবধানে নামবেন। পৌঁছে গিয়ে দেখা মিলল সূর্যি মামার, আর মনটাও ভীষণ চা চা করছিল, কারণ ভোরের আলো ফুটে গেছে। তো চা খেলাম, আর এরপরের গন্তব্য ছিল গঙ্গাসাগর। এখান থেকে আপনারা টোটো, অটো, বাস সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন। পার হেড ভাড়া পড়বে ওই 50 থেকে 60 টাকার মতো, আর সময় লাগবে 45 মিনিট মতো। তাহলে আপনাদের সহজে বুঝিয়ে বলি। শিয়ালদা থেকে ট্রেনে করে আসলে প্রথমে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে ভেসেল ধরে কচুবেড়িয়া ঘাট, কচুবেড়িয়া ঘাট থেকে টোটো, অটো বা বাসে করে ডাইরেক্ট চলে আসুন গঙ্গাসাগর। আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা কপিলকুঠি আশ্রম। কি দারুণ! প্রত্যেকবার কোথাও ঘুরতে গেলে তো হোটেলেই থাকা হয়। সৌভাগ্যক্রমে এবারে ছিলাম কপিলকুঠি আশ্রমে। আর গঙ্গাসাগরে হোটেলের তুলনায় এরকম আশ্রমের অপশানই বেশি। আশ্রমের মধ্যে আবার দুটো মন্দিরও ছিল, যেখানে সকাল সন্ধ্যে নাম কীর্তন হয়। পরিবেশটাই দারুণ। কথা বলতে বলতে ভীষণ খিদে পেয়েছিল, আর আমাদের টিফিনটা বাসেই দিয়ে দিয়েছিল, বাট আমি খাইনি। রুমে এসে অল্প খেয়েছিলাম, আর একটু সাথে খেয়েছিলাম মুড়ি, কারণ আমার ভীষণই খিদে পেয়েছিল। কী করে আসবে সেটাও বললাম, আর খাওয়া দাওয়াও হলো। চলো রুমটা শেয়ার করি। এই রুমে 4 থেকে 5 জন অনায়াসেই শুয়ে পড়তে পারবে। সাথে ছিল অ্যাটাচ ওয়াশরুম, আর এই রুমের ভাড়া ছিল মাত্র 600 টাকা। সবই তো হলো, এবার পুণ্য স্নানের পালা। তবে একটা কথা জানিয়ে রাখি, এই 1 নম্বর ঘাটেই স্নান করবেন, কারণ মন্দিরের সামনে যে স্নানের ঘাটটা আছে সেটা স্নান করার উপযোগী নয়, কারণ ভীষণই ওখানে কাদা। আর এখানের জলটা ভীষণ পরিষ্কার। মকর সংক্রান্তির সময় এখানে এতটাই ভিড় থাকে যে পা রাখার জায়গা পর্যন্ত থাকে না। তো সেই সময় তো আসতে পারিনি, তাই এখনই একটু চারিপাশটা ঘুরে দেখলাম, আর সেই পুণ্য স্নানটা সেরেই ফেললাম। ফিরে যাওয়ার পথে দেখলাম দুপাশে দুটো গঙ্গা মা, তোমরা চাইলে পুজোও দিতে পারো। যাওয়ার পথে চোখে পড়ল সারিবদ্ধভাবে অনেক গিফটেরও দোকান। সেই একই যেরকম সমুদ্র সৈকতের পাশে পাওয়া যায়, এই একই জিনিস তোমরা চাইলে বাড়ির জন্য কিনে আনতেই পারো। হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, সেই স্নানের ঘাট পর্যন্ত আসার জন্য হেঁটে এলে তো কোনো ব্যাপার না, কেউ যদি টোটো করে আসতে চাও তো পার হেড 20 টাকা মতো লাগবে। আমরা তো হেঁটেই স্নানে গিয়েছিলাম, আর আমাদের আশ্রমটা ঠিক এই সাগর বলাকার উল্টো দিকে। সবই হলো, স্নান হলো, এবার হচ্ছে পুজো দেওয়ার পালা। আশ্রম থেকে মন্দিরটা বেশি দূরে না, আমরা তাই পায়ে হেঁটেই গিয়েছিলাম। চাইলে তোমরা টোটো করে যেতে পারো, টোটো ভাড়া নেবে 20 টাকা। আর কেউ যদি স্নান করে একেবারে ওখানেই ড্রেস চেঞ্জ করে ডাইরেক্ট মন্দিরে আসতে চাও সেটাও হবে, সেখানে টোটো ভাড়া নেবে 40 থেকে 50 টাকা পার হেড।
দেখতে দেখতে মন্দিরে পৌঁছেও গেলাম। আর এখানে সব ডালার দোকানগুলো আছে, তোমরা যে যার পছন্দের জায়গা থেকে ডালা কিনে নিতে পারো। 50 টাকা থেকেই ডালা শুরু হয়ে যায়, আর বিভিন্ন প্রসাদের সামগ্রীও পাওয়া যাচ্ছে, কিনে নিতে পারো যে যার পছন্দের মতো। পুজো দিতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, কারণ খুব যে ভিড় ছিল সেরকম না। তো বেশ ভালোভাবে দর্শন হয়েছিল, ফাঁকা ছিল বলে, আর পুজোটাও বেশ ভালোভাবে দেওয়া হয়েছিল। এই সেই কপিলমুনি আর কপিলমুনির আশ্রম। এর মাহাত্ম্য তো প্রায় কম বেশি সবাই আমরা জানি, আর যে জানো না অবশ্যই জানা উচিত এই জেনারেশনে দাঁড়িয়ে। এখানে পুরোহিত মশাই আবার প্রসাদ দিয়েছিল। সবই তো হলো, এবার ভীষণ খিদে পেয়েছিল, কারণ সেই ভোর থেকে এদিক ওদিক চলছে। তো একটা হোটেল দেখে ঢুকলাম। 60 টাকায় আনলিমিটেড খাওয়া, বেশ ভালো খাবারও ছিল। ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, সবজি, চাটনি, পাঁপড় সবই ছিল। তো 60 টাকায় পেট ভরে খাওয়া। এখানে খাবারের প্রাইস খুবই কম। খাবার হোটেলের নাম ছিল কপিল আনন্দ হোটেল। লাঞ্চ করে চলে এসেছিলাম আশ্রমে। একটু হাঁটাহাঁটি করছিলাম লাঞ্চ করে, কারণ খাওয়া দাওয়াটা বেশ চাপ হয়ে গিয়েছিল। তারপর একটু রেস্ট নিয়েছিলাম, কারণ বিকেলবেলা ছিল আবার সাইট সিনের পালা। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম ছাড়াও আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে। চলো তোমাদের সাথে কম বাজেটে সেটা শেয়ার করি। এই তো লিস্ট দেখিয়েই দিলাম। আর যদি তোমরা সব একসাথে ঘুরতে চাও, আর একটা টোটোতে 4 থেকে 5 জন হলে পার হেড 100 থেকে 150 টাকা নিয়ে তোমাদের প্রত্যেকটা সাইট সিন ঘুরিয়ে দেবে খুব ভালোভাবে। আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল মা বিশালক্ষীর মন্দির, সেটা দেখালাম, খুবই প্রাচীন। তারপর এটা ছিল বাসন্তী মাতার মন্দির। এখানের মন্দিরগুলো না খুবই সুন্দর। তারপর চলে গেলাম সেই জায়গায় যেটা এক সময় টিভিতে প্রচুর দেখেছি, আর প্রকৃতিও তার বিধ্বংসী রুদ্ররূপ এখানে দেখিয়েছে। বাড়ি ঘর সবই তো তলিয়ে গেছে, কিছুই আর নেই, রয়ে গেছে শুধু সেই মানুষের কষ্ট আর চোখের জলগুলো। জায়গাটা অনেকটা বিস্তৃত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে নদী আরও এগিয়ে আসছে ভূপৃষ্ঠের দিকে, আর আয়তনে দ্বীপটা থেকে থেকে কমে যাচ্ছে। পরিকাঠামো আর বাঁধের প্রকল্পগুলো এখানে উন্নত করতে হবে, না হলে আস্তে আস্তে নদীর গর্ভেই চলে যাবে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। বেশ খানিকটা সময় ওখানে ছিলাম। তারপর এর পাশেই ছিল একটা মা মনসার মন্দির, তো সেখানেও চলে গেলাম দর্শন করতে। মন্দিরগুলো সত্যিই এখানে দারুণ, খুবই সুন্দর, আর বড় একটা মায়ের প্রতিমা ছিল, সেটা দর্শন করলাম খুব ভালোভাবে। একটা জায়গা থেকে আর একটা জায়গা যখন যাচ্ছিলাম, পরিবেশটা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এতটাই সুন্দর, চারিদিকেই সবুজ, একটা চোখেরও যেন শান্তি। এত সবুজ যেন মনে হয় কত যুগ পর দেখলাম। কোনো কোলাহল নেই, একটা আলাদাই শান্তি। আর শহর থেকে দূরে এই জায়গাগুলো শরীরে যেন ঠিক ফিল্টারের কাজ করে, দূষণমুক্ত পরিবেশ। সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আরও একটা মন্দিরে। বলেই ছিলাম আগে, এখানের মন্দিরগুলো জাস্ট দারুণ। ধৈর্য আর নিখুঁত হাতের কারুকার্যের মেলবন্ধনে তৈরি এত সুন্দর মন্দিরটা দেখে আমি জাস্ট হতবাক। এই যে এখানে মা আর বাবা দাঁড়িয়ে ঠাকুর দর্শন করছে, আমিও দর্শন করে নিলাম। কি সুন্দর প্রত্যেকটা প্রতিমা। চলো এরপর মহাদেবের দর্শন করাই, যেটা অনেকক্ষণ থেকেই আমাকে টানছিল। সামনেই আসছে শিবরাত্রি। এখানেরই একজন বলল এটা নাকি এখানে খুব বড়ভাবে অনুষ্ঠিত হয়। এই একই মন্দিরের মধ্যেই আরও অনেকগুলো ঠাকুর ছিল, যেগুলো তোমাদের প্রত্যেকটাই আমি দর্শন করে দেখালাম। আবারও বলতে হচ্ছে, এখানের প্রত্যেকটা প্রতিমাই এতটাই সুন্দর, আর ঠিক তেমনই কারুকার্য এই মন্দিরের। যতই বলবো ততই কম হবে। তো এর পরের গন্তব্য ছিল রামকৃষ্ণ মিশন। বাবা মা দীক্ষিত হওয়ার কারণে বেলুড় মঠে যাওয়া বহুবার, এছাড়াও কামারপুকুর, জয়রামবাটি, গোলপার্ক, আরও অনেক জায়গায় গেছি, তবে গঙ্গাসাগরে প্রথমবার। বাবা এখানে প্রণাম করছে। চলো তোমাদের ভালোভাবে ঠাকুর মা স্বামীজির দর্শন করাই। এত সুন্দর লাগে, মনে একটা আলাদাই শান্তি।
আমিও প্রণাম করে সামনের দিকে এগিয়ে গেলাম। পরিবেশটা উপভোগ করছিলাম। চারিদিকে এত রং বেরঙের ফুল, বেলুড় মঠের কথা মনে পড়ে গিয়েছিল আমার। এরপর এগিয়ে গেলাম আবারও পরের গন্তব্যে, যেটা ছিল নাগ সরোবর। একটা কথা বলে রাখি, এখানে কোনো সাইট সি নেই, কোনো টিকিটের ব্যাপার নেই, সব জায়গায় এন্ট্রি ফ্রি। আর এই নাগ সরোবর অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত ছিল। ঠিক পুকুরের মাঝ বরাবর একটা মূর্তি বানানো ছিল, আর এই পুকুরের মধ্যে প্রচুর রঙিন মাছের আনাগোনা ছিল, যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম। যেহেতু আগেই বললাম মন্দিরটার জায়গাটা অনেকটা বড়, এর মধ্যে ছোট ছোট কিছু মন্দির বানানো ছিল। যেমন প্রথমেই ছিল একটা মহাদেবের মন্দির, এছাড়াও আরও অন্যান্য দেবদেবীদের মন্দিরও এখানে ছিল। নতুন জায়গায় গিয়ে সেই সব জায়গাগুলো ঘুরে বেড়াতে আর সেই সব জায়গার ইতিহাস জানতে আমার বেশ ভালোই লাগে। তো তোমরা মোটামুটি টোটোয় করে 6-7টা সাইট সিন ঘুরে নিতে পারো আমার মতো, যেরকম আমি তোমাদের দেখালাম। তো এটাই ছিল আমাদের লাস্ট স্পট, যেটা ঘোরা হয়ে গেল। এরপর রুমে গিয়ে একবার ভারত সেবাশ্রমও ঘুরে এসেছিলাম। তারপর চলে গিয়েছিলাম আবারও কপিলমুনির আশ্রম, কারণ সন্ধে 7টা থেকে এখানে আরতি হয়। আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই ভাবলাম এখানে স্ট্রিট ফুডগুলো একটু ট্রাই করা যাক। প্রথমেই ফুচকা দেখে আর সামলায়কে ভাবলাম ফুচকাটাই ট্রাই করা যাক। তার মধ্যে আবার দেখে ফেললাম পাপড়ি চাট। ব্যাস, আমি হলাম কনফিউজড, কারণ এত লোভনীয়ভাবে পাপড়ি চাট বানাচ্ছিল। এখানে 30 টাকায় 8টা পাপড়ি চাট। এসব লোভনীয় জিনিস থাকলে চোখের সামনে কে আর নিজেকে সামলায়। কাকুকে আমিও বললাম আমার জন্য 1 প্লেট বানিয়ে দিতে। কাকু খুবই ভালো বানিয়েছিল পাপড়ি চাট। পাপড়ি চাট খাওয়ার পর ফুচকাটাও ট্রাই করলাম, সেটাও ভীষণ ভালো খেতে ছিল। আর ফুচকা ছিল এখানে 10 টাকায় 6টা। প্রাইস এখানে সব জিনিসের রিজনেবলই ছিল। ফুচকা পাপড়ি চাট খাচ্ছিলামই, পাশে আবার ঝালমুড়ির সুগন্ধ নাকে ধাক্কা দিল। আর কি থাকা যায়, তো 1 প্যাকেট নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। ঝালমুড়ি এখানে 15 টাকা, 20 টাকা বিভিন্ন বাজেটে পাওয়া যাচ্ছিল। এটাও খেতে দারুণ ছিল। ঘোরা হলো, স্ট্রিট ফুড হলো, সবই হলো। ভাবলাম টুকিটাকি কিছু কিনে নেওয়া যাক বাড়ির জন্য, তো সেই জন্য কিনাও হয়েছিল টুকিটাকি। এইসব করতে করতে বেজে গেল 7টা, আর আমরা চলে গিয়েছিলাম কপিলমুনির আশ্রমে। আরতি দেখলাম মন ভরে। চলো তোমরাও দেখো, তোমাদের সাথে শেয়ার করি। লাকিলি সামনের দিকে বসতে পেয়েছিলাম, আর মন ভরে আরতি দেখতে দেখতে কখন যে এতটা সময় কেটে গেল টেরও পাইনি। এরপর চলে গিয়েছিলাম আবারও আমাদের আশ্রমে যেখানে ছিলাম। দেখলাম সন্ধেবেলা মন্দিরটা সেজে উঠেছে। বেশ কিছুটা সময় নিজেদের মধ্যে কাটিয়ে এবার ডিনার করার পালা। তো দুপুরে যেখানে লাঞ্চ করেছিলাম পৌঁছে গেলাম সেখানেই। কিনে নিয়েছিলাম 1 প্লেট তড়কা, যেটার দাম ছিল 50 টাকা, আর রুটি, যেগুলো ছিল 5 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট দিন। চলো, নেক্সট দিন শুরু হলো গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে। চাটাও অবশ্য খেয়েছিলাম। এবার বাড়ি ফেরার পালা। আবার কবে আসবো জানি না, তাই সাগরে আর একবার চলে গিয়েছিলাম স্নান করতে। এরপর কচুবেড়িয়া ঘাট, সেখান থেকে ভেসেল ধরে লট নাম্বার 8। শেষ ভালো যার সব ভালো তার কথাতেই আছে। যে পাখিগুলো আমরা যাবার সময় মিস করেছিলাম সেগুলোই দেখি আসার সময়। মনটা এত খুশি হয়ে গিয়েছিল। এইসব দৃশ্য দেখতে দেখতেই যাচ্ছিলাম, চোখে পড়লো আর একটা নতুন জিনিস। নদীর মাঝখানে দেখি চর পড়ে গেছে, এদিকেও জল ওদিকেও জল। আমি কখনো দেখিনি, আমার বেশ ভালো লাগে। এরপর খাওয়া দাওয়া করে নেওয়া হলো, কারণ বাড়ি ফিরতে বেশ খানিকটা সময় লাগবে। আর চোখে পড়লো মোয়া, তাই বাড়ির জন্য অল্প করে নিয়ে নেওয়া হলো। তো এই ছিল আমার ভ্রমণের অভিজ্ঞতা।
চলো এবার শেয়ার করি আসল জিনিস, খরচটা। একটা 4 জনের গ্রুপ যদি 1 রাত 2 দিনে গঙ্গাসাগর যায় তবে তার টোটাল খরচ হবে পার হেড 880 টাকা। এর পুরো ডিটেলসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে অনেক বেশি মোটিভেশন পাই আর কি। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।